it's difficult, you know, comforter বাইরে যাওয়াটা খুব difficult. I feel like fitness আমাকে অনেক help করছে to have a better headspace. I am so self-aware because I take care of myself, my mind, body, everything. I come first. আমি একটা mother, I have a son and a family, but আমার কাছে মনে হয় I come first. Right, absolutely. And fitness এটা আমাকে শিখায়. So pregnancy সময় কি হয়, মেয়েদের অনেক cravings হয়, অনেক hormonal changes হয়. তারপর আমাদের দেশের মানুষজন বলে দুইজনের জন্য খেতে হবে, হ্যাঁ দুইজনের খাবার খেতে হবে. Is that right? That is completely utter bullshit. Hello everyone, welcome back to Working Out, Working In podcast, where we are dedicated to helping you live your best life. আমি তানভীর হাসান, আমি ফিটনেস এবং ওয়েলবিং কোচ. আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন গেস্ট আছে, আমার ফ্রেন্ড Naji Hassan. Naji Hassan is a certified fitness and strength coach. Her aim is to help Bangladeshi women integrate fitness into their daily busy lives. সো আজকে আমরা অনেক দারুণ জিনিস নিয়ে আলোচনা করব. এর মধ্যে একটা হচ্ছে যে কিভাবে একটা মেয়ে প্রেগনেন্ট থাকা অবস্থায় এক্সারসাইজ করতে পারে, কীভাবে তার ফিটনেস ঠিক রাখতে পারে, এবং আমরা নাজিয়ার পার্সোনাল জার্নিও শুনবো, সে কীভাবে প্রেগনেন্ট থাকা অবস্থায় তার ফিটনেস মেনটেন করছে, কীভাবে আলটিমেটলি সে ইন্সপায়ার্ড হয়েছে অন্য মেয়েদেরকে হেল্প করার জন্য. সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য শো. Welcome to our show. Thank you. Nadia Apu. I'm a little nervous and I'm excited to be here. আমি অনেক এক্সাইটেড. সো আমি প্রথম থেকেই যখন পডকাস্টের প্ল্যান করতেছিলাম, আমি জানতাম যে আপনি আমার শোতে আসবেন এবং আমরা অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো. সো আই এম রিয়েলি এক্সাইটেড বিকজ আমরা আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো. নাদিয়া আপু, অলরাইট? সো ফার্স্ট অফ অল আমি যেটা জানতে চাই, হোয়াটস গোয়িং অন ইন ইওর লাইফ রাইট নাও? What's going on in my life right now? Yes. আমি তো খুব বেসিক বৃত্ত. Right now, I am focusing on work, as you know. I'm a pre-postpartum coach based in Dhaka. So এখন 80% clientele can need train করতেছি. They're all mothers. So I'm working to make better lifestyles for mothers. Personal coaching করাচ্ছি. I'm working to build my website, যেখানে I will be offering my services online. গাইবানকে মানুষ করতেছি. And you have your own studio. Yes, it's inside my home. It's not a big deal. No, it's a big deal, trust me. So when you're a coach, having a studio is like a big deal. It's still a big deal for me. Yeah. Because you know, আমরা এবং আপনার তো অলরেডি এক্সপিরিয়েন্স আছে যে জিমে যে ট্রেনিং করানো, ওখানে ক্লায়েন্টরা আসে. It's a lot of hassle. It is. আমি তো ঢাকায় আসার পরে, like 2 years ago যখন ঢাকায় আসছি, I worked with a few gyms. Because I didn't have my own space. So আমি আমার ক্লায়েন্টদেরকে ওই জিমগুলোয় নিয়ে যেতাম. And how it used to work is that the gym used to make a percentage of my earnings. But for me, the commute was hell. Oh, interesting. So gym হচ্ছে আপনার কাছ থেকে কোনো পার্সেন্টেজ, that's how we deal with gyms. Yeah. আমারটা ডিফারেন্ট. তাই? হ্যাঁ. কেন কিরকম? কেমনটা হচ্ছে, আমি আমার কাছ থেকে জিম কিছু না রাখে না. ইভেন আমার ক্লায়েন্টরা তাক ভর্তি হইতে হয় জিমে. ওইটাই. সো আমি যে পার্সেন্টেজটা জিমগুলোকে দিই, এটা হচ্ছে ওদের মেম্বারশিপ ফিটা. সো I used to include that in my package so that the client wouldn't have to deal with the gym আলাদা করে. ও আচ্ছা. It's the same thing. No. It's not really same thing. আমি কিন্তু বলি না যে এটার ভিতরে আছে, আমার স্ক্রিপ্টের ভিতরে আছে. আমি বলি যে দেখো, তুমি যদি আমার ট্রেনিং করতে চাও, এই জিমে জয়েন করতে হইতে পারে. আচ্ছা. এখানে কিন্তু এরকম ফি আছে, তুমি কি অ্যাগ্রি করো কিনা? অনেকে কিন্তু আমি আউটডোরে ট্রেনিং করাই, আমি অনেকে, তাই না? সো আপনি যদি আউটডোর ট্রেনিং করতে চাও, কোনো সমস্যা নাই, তোমার কোনো ফি দিতে হবে না. বাট তুমি জিমে গেলে দেখো 6 মাসে এরকম ভর্তি হতে হবে, এরকম একটা ফি আছে. সো কেউ জিমে করতে চাইছে ওখানে করে. সো মোস্টলি আমার অধিকাংশ ক্লায়েন্ট জিমে যাই, কিছু আছে আমি বাইরে করাই, ট্রেনিং করাই, সো তাদের কোনো ফি দিতে হয় না. ইভেন খুব ইন্টারেস্টিংলি আমি ধানমন্ডি লেকে ট্রেনিং করাই, রমনা পার্কে যাই. রমনা পার্ক ইজ এ ফ্যান্টাস্টিক প্লেস. আই লাভ ইট. হ্যাঁ, তাই না? ওকে. সো নাজিয়া আপু, আপনি বলতেছিলেন যে আপনি 2 বছর হলো দেশে আসছেন. 2 বছর হলো, আই থিঙ্ক একটু বেশি হয়েছে, 2.5 বছর হয়েছে. এবং এর ভিতরে কোভিড গেছে. ওহ মাই গড, আমি তো দেশে আসছি একটা ছোট প্ল্যান নিয়ে যে কিছুদিন থেকে I'll go back, right? So that was the idea. So দেশে আসছি, আসলে বেশিরভাগ মানুষ এটা জানে না, আজকে তোমার এখানে এসে বলবো আমি. হ্যাঁ, বলো. I came back to Dhaka to file for divorce. Oh. Yeah. So I decided ঢাকায়, because আমি বাংলাদেশে বিয়ে করছি, so আমার আইডিয়া ছিল যে এখানে আসতে হবে আমাকে.
So I went through some stuff in my personal life obviously. So তখন ডিসাইড করলাম যে একটু স্পেস দরকার আর ফুললি ডিসাইড করি নাই যে ডিভোর্স ফাইল করব আই জাস্ট ওয়ান্টেড সেপারেশন সো এই জন্য আমি ঢাকায় চলে আসছি তখন Then what happened? And COVID then happened. COVID happened. I think I'm not a big believer of religion or God as they say, but I believe in science, energy. I'm spiritual. So ঢাকায় যখন আসছি ঢাকায় তো এসে I started working part-time as a fitness coach. But এখানে থেকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না. I didn't want to stay back. Eventually মাথার ভিতর প্ল্যান ছিল যে আবার ফেরত যাব ওখানে গিয়ে আবার কিছু করব. বাট আমার যে ফ্লাইট ছিল মার্চে ফ্লাইট ছিল আমার টু গো ব্যাক ঠিক ফ্লাইটের আগের দিন বর্ডার্স বন্ধ হয়ে গেছে অস্ট্রেলিয়ান বর্ডার্স শাট ডাউন কমপ্লিটলি অ্যান্ড আই হ্যাড টু পোস্টপোন মাই ফ্লাইট অ্যান্ড পোস্টপোন করতে 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 আলটিমেটলি টিকিটটা ক্যান্সেল করতে হলো আচ্ছা সো হোয়াটস ইওর প্ল্যান এখানে থাকা হবে তারপরে তো প্ল্যান করলাম যে থাকবো এখানে and I decided to turn my separation into a divorce because me and my ex-husband we were not seeing eye to eye about many things but with that said we are really good friends we're trying our best to be amazing parents to Gaivan and I think to have that mental headspace at times it's good to go your separate ways right and তারপর তো থেকে গেলাম রাইট সো এখানে কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে ইউ বিং এ ফিটনেস কোচ ইন বাংলাদেশ তো চা খাই হ্যাঁ and একই সাথে you are now separated and you have a child Gaivan I'm right divorced and you are divorced right so how are you dealing with all this last 2.5 years I think আমার লাইফের সবচেয়ে বিশাল বড় ট্রানজিশন ছিল I think I'm still in transition but I feel like last 2.5 years like someone like me I've always been into fitness bodybuilding bolo functional training bolo this has been a big part of my life but I think personal life এও মানুষের অনেক কিছু ঘটে so এই ডিসিপ্লিনটা I think আমাকে একটা দিক হতে সাহায্য করছে you know I could focus on what I want to do here obviously Australia is a beautiful country there's no doubt I fell in love with Sydney I'm still in love with Sydney মানে যাবো বেড়াতে যাবো but নিজের দেশটা আসলে নিজের দেশই and what I do এখন for a living I didn't do that in Australia full time. Australia আমি corporate কাজ করছি. I worked in finance. So, okay, hold on. Before coming here, you were not like a full fitness professional, right? No, I studied, I did my certifications, but in Australia or in any first world country, fitness জিনিসটা অনেক saturated. As a personal trainer, you're not going to earn as much as you will from say a corporate job. So আমি ওখানে first priority fitness trainer হিসেবে নিজেকে করতে পারি নাই সো আমার ফুল টাইম জব ছিল 9 to 5 মানডে টু ফ্রাইডে ওখানে তো উইকেন্ড স্যাটারডে সানডে উইকেন্ডে আমি কয়েকটা জিমে কাজ করতাম দ্যাট ওয়াজ মাই প্যাশন বাট ইউ নো হোয়াট বৃত্ত পুরাটা উইক আমি ওয়েট করতাম যে কখন উইকেন্ড আসবে আমি প্রথমে কিভাবে চিনি নাজিয়া আপু আপনাকে সেটা হচ্ছে আমি 2015-16 সামথিং লাইক দ্যাট আমি চেনা শুরু করছি এবং তখন বাংলাদেশে আপনি একবার আসছিলেন একটা গেট টুগেদার হয়েছিল 2018 রাইট তখনই আমি আই গট নো অ্যাবাউট ইউ যে নাজিয়া এইস তখন যেটা নাম ছিল সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড তখন আমি জানি না যে আমি ফিটনেস কোচ হব লিটারালি না আই ডিডন্ট নো we're on the same page তখন তো আমিও জানতাম না তখন I knew I love fitness is passion for me বাট মানুষ কিভাবে এত চিনতো বিকজ অফ সোশ্যাল মিডিয়া আমি যখন সিডনিতে ছিলাম বিফোর ফলিং প্রেগনেন্ট I was actually comp prepping তো ওগুলো শেয়ার করতাম বুঝছো সো পিপল তখন ইউজ টু সি ও আচ্ছা একটা বাংলাদেশি মেয়ে শি ইজ বডি বিল্ডিং ইউ নো কম্পিটিশন প্রেপ করতেছে আপনি কখন স্টার্ট করছিলেন মানে সবকিছু জিমে যাওয়া নো ইটস লাইক ইওর ফিটনেস জার্নি কবে থেকে শুরু হয়েছে আমার ফিটনেস জার্নি সো it goes back a long way হ্যাঁ I grew up with a sibling আমার বড় ভাই আছে একটা he's around 6 years older than I am and we were heavily involved in sports ছোটবেলা থেকে ফুটবল বাস্কেটবল এগুলো সব সময় লাইফের একটা পার্ট ছিল বাট ধরো ফিটনেসকে আলাদা করে দেখাটা এটা শুরু হয়েছে এন্ড অফ 2010 এন্ড অফ 2010 ওকে তারপর বলবো কেন হয়েছে হ্যাঁ প্লিজ if you are really open about it I don't mind এখানে তো আসছি কথা বলতে রাইট it's part of your journey right a lot of people it's part of your blueprint হ্যাঁ a lot of people know this about me a lot of people don't যারা স্কুলে থেকে আমাকে চিনে মেবি ওরা জানে ওরা হয়তো এখন আমাকে দেখে চিন্তা করে এটা কি ওই নাজিয়া life takes you places I've had a very traumatic childhood growing up again not many people know this
সো তখন আমার ভাই চলে যায় আমেরিকায় 2006-এর দিকে। চলে যাওয়ার পরে 7, 8, 9 were very hard years of my life. I was a teenager, surrounded by the wrong people, got into the wrong crowds, did the wrong things. And then I wasn't in a place where I was happy with myself, obviously. I met my ex-husband তখন. We started dating. And he saw me, ও বডি বিল্ডিং করতো, ও জিমে যাইতো, ও হচ্ছে তখন গোল্ডস জিম ছিল, তারপর তো অ্যাডোনাইজ হলো এটা বসুন্ধরা সিটিতে, রাইট। তো ওখানে ওয়ার্কআউট করতো। সো ওর সাথে দেখা হওয়ার পরে ও আমাকে বলতো যে আর তখন আমি ফুটবল খেলতাম, বিসাইডস অল অফ দ্যাট পার্টিং, রেভিং অ্যান্ড অল অফ দ্যাট, ফুটবল খেলতাম, বাস্কেটবলও খেলতাম। সো নট আ ভেরি হেলথি লাইফস্টাইল। তো তখন আমাকে ওখান থেকে সরাই আনছে। ও আমাকে বলছে, ওয়াই ডোন্ট ইউ স্টার্ট গোয়িং টু দ্য জিম, দেখো কেমন লাগে। আমাকে ধরে ধরে নিয়ে যেত। হ্যাঁ। সো 2010 থেকে শুরু হয়েছে আমার ফিটনেস জার্নি, লাইক ইউ সেড, working out, working in. It started from 2010. I was like, I need to make a change in my life. Obviously, it's of friends, parties. But when is the time যখন মনে হলো যে না, I really want to you started loving this fitness thing? 6 months into it. Okay. 6-7 মাস করার পরে, হ্যাঁ, আমার তো ex-boyfriend বলতেছি, হাজবেন্ড, ex-boyfriend. I was with him for 10 years, long time. So আমার ex-partneরের সাথে যখন জিমে যেতাম, বডি বিল্ডিং স্টাইলে ওয়ার্কআউট করতাম, আমি শুকনা ছিলাম, I used to be, আমি ছবি দেখছি, হ্যাঁ, I used to be at this height, 5 ফুট 6, and I used to be 45 kilos. Oh my god. So আমার পুরো শরীরটা এরকম, as you can see I have like small bones, but like একদম চিকন ছিলাম, আনহেলথি, স্পোর্টস খেলি, অ্যাথলেটিক, দম আছে, বাট ইনওয়ার্ড একদম হেলদি ছিলাম না। সো 6-7 মাস যাওয়ার পরে I started noticing some changes. খিদা বাড়লো, I started putting on skeletal muscle mass. তারপর I started seeing changes in my energy, sleep, mood, সবকিছু মিলাই, And that's got you hooked. Yeah, I started feeling good. I was like, I want to keep doing this. তারপর 2-3 বছর পরে বডি বিল্ডিং স্টার্ট করলাম। আচ্ছা, দেন যখন বডি বিল্ডিং স্টার্ট করলেন, হ্যাঁ, তো স্টার্ট করার পরে মানে বডি বিল্ডিং স্টার্ট করার কারণ কি ছিল, এবং বডি বিল্ডিং স্টার্ট করার পর কি মনে হয়েছিল যে আমি কখনো খেলা মানে কম্পিটিশনে যেতে চাই? করব, অফ কোর্স, লাইক নো ডাউট। আমি যেসব জিমে যেতাম, এখন তো বাংলাদেশে অনেক জিম, প্রচুর জিম, ডানে বামে উপরে নিচে, বাট তখন এত জিম ছিল না। সো আমার বাসার পাশে একটা জিম ছিল, অক্সি জিম, একটা অ্যাপার্টমেন্টের। কত সালের কথা এটা? 2010-এই ঢুকছি ওখানে। আচ্ছা, 11-12 এর দিকে ঢুকছি, ইটস হার্ড টু রিমেম্বার, অনেক ইয়ার্স। সো 12-এর দিকে বডি বিল্ডিং স্টার্ট করলাম। মানে জিমে তো যাচ্ছিলামই, বাট সিরিয়াসলি আই ওয়ান্টেড টু পুট অন মাসল। দেখি তখন বাংলাদেশে বডি বিল্ডিং বলে মেয়েদের জন্য কিছুই ছিল না। আলটিমেট গোল ছিল বিদেশে গিয়ে কম্পিট করব। তারপর ওখানে শুরু করলাম। 2014-এ একটা ফটোশুট করলাম ফর আ ব্র্যান্ড দ্যাট আই ওয়ার্ক উইথ। এখন ওদের নাম হচ্ছে বিডি মাসল এন্ড ফিটনেস। ওদের জন্য একটা ফিটনেস তখনই খুলছে, বিডি মাসল এন্ড ফিটনেস। আমি আর জুবাইর ওয়ার দ্য ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স ফর বিডি মাসল এন্ড ফিটনেস। সো ওদের জন্য একটা ফিটনেস ফটোশুট করলাম। সো এই তো তারপর থেকে মানুষ চেনা শুরু করছে। হ্যাঁ, দ্যাটস ওয়্যার ইট স্টার্টেড। আচ্ছা, তারপর তো বাইরে চলে গেলাম, রাইট। তো বাইরে গিয়ে তখন ফোকাস শিফট হয়ে গেল, থিংস ওয়ার ডিফারেন্ট, জব, জুবাইর মাস্টার্স করতেছে, a lot of things happen, but ওর মধ্যে আমি বডি বিল্ডিং করতেছিলাম। 2018-এ I hired a coach and I was completely prepped. Within 6 months আমি স্টেজে। You had your own coach? Yeah. His name is Harry Bickers. All right. Yeah, he used to compete in IFBB অনেক আগে। Interesting. So anyway, 2018-এ যখন I'm 4 months into comp prep, তখন আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, তখন I looked great, like. Then you figured out you're pregnant. Yes. I was confused because usually comp prep-এ গেলে মেয়েদের হরমোনাল চেঞ্জেস হয়, বডি ফ্যাট বেশি কমে যায়, তখন অনেক সময় পিরিয়ডস বন্ধ হয়ে যায়। বাট যখন দেখছি 8 সপ্তাহ ধরে পিরিয়ড হচ্ছে না, তখন I was like, I need to check. My coach is like, you need to check. And তারপর চেক করে দেখি I'm pregnant. Then তারপর ডিসাইড করলাম, তখন আমি 27, হ্যাঁ 26-27 হবো তখন I was like, it's time to have this kid. There's a reason why I'm pregnant. Bodybuilding can wait. তারপরে শুরু করলাম প্রেগন্যান্সি। Then you got into another journey that is like আমি দেখছি যে তখনও আপনি প্রেগন্যান্ট বাট আপনি এক্সারসাইজ করতেছেন। Let's talk about that because you are pre and postnatal qualified. হ্যাঁ, like I've come a long way. So বলতেছি ওটা নিয়ে। যখন প্রেগন্যান্ট জানলাম, বডি বিল্ডিং তো তখন ঠাস করে বন্ধ করে দিছি। বডি বিল্ডিং ইজ আ টাফ স্পোর্ট and it's not for people who are pregnant obviously. So তখন আমি চিন্তা করলাম যে এখন কি করব আমি,
ইউনো। তো আমার কোচকে বলতেছি এখন কি করবো, এতদিন প্রিপারেশন নিলাম, স্টেজে দাঁড়াইতে পারবো না, ইউনো, হোয়াট এম আই গোনা ডু উইথ মাই সেলফ নাও। তো তখন ও আমাকে বললো যে তোমার OBGYN-এর সাথে একটা ভালো OBGYN হায়ার করো। সো আই হ্যাড প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স সিডনিতে। সো আই ওয়েন্ট টু ওয়ান অফ দ্য বেস্ট OBGYNs ইন সিডনি। ওর কনসালটেশন নিলাম, নিয়ে সব টেস্ট করলো, দেখলাম প্রেগনেন্সির কী অবস্থা, লো রিস্ক প্রেগনেন্সি ছিল আমার, নো কমপ্লিকেশনস আলহামদুলিল্লাহ। সো তখন ওর অ্যাডভাইস নিয়ে শি টোল্ড মি যে ইউ ক্যান কন্টিনিউ ইউর স্টাইল অফ ট্রেনিং। সো আমি তো ওয়েট লিফটিং করি সবসময়, হ্যাঁ, সো ওয়েট লিফটিং করতে পারো, আমাকে এটার পাশাপাশি আমাকে ফাংশনাল ট্রেনিংয়ে ফোকাস করতে বলছে। সো তখন ফাংশনাল ট্রেনিং নিয়ে তো আইডিয়া ছিল না। দ্যাটস ওয়েন আই স্টার্টেড স্টাডিং যে ফাংশনাল ট্রেনিংটা কি। বডি বিল্ডিং তো জানি, নো, আই নো দ্যাট অ্যাস্থেটিক্স কেমনে ঠিক করতে হয়, হোয়াট ইজ ফাংশনাল ট্রেনিং। সো তখন আমি স্টার্ট করলাম যে ওই গ্রিন লাইটটা পাওয়ার পরে আই স্টার্টেড স্টাডিং। আমার যেই জিমে যেতাম, জেটস অস্ট্রেলিয়া যেতাম, সো ওখানে কিছু কোচ ছিল, ওদের সাথে কাজ করছি। পোস্টপার্টাম কোয়ালিফাইড সবাই, প্রিনেটাল কোয়ালিফাইড, সো ওরা আমাকে গাইড করছে। অ্যান্ড আই ডিড হোয়াট আই ডিড, ওয়েট লিফটিং করতাম, প্লাস সাথে সাথে ফাংশনাল ট্রেনিং করতাম, ডিপ কোর ওয়ার্ক করতাম, মোবিলিটি করতাম, সব কিছু মিলায় তারপর ডিসাইড করছি এটা সোশ্যাল মিডিয়ায় দেখাবো আমি কী করতেছি। বিকজ ইউ নো হাউ ইট ইজ, সারা জীবন গ্রোয়িং আপ ইন বাংলাদেশ, ফ্রম আওয়ার কালচারাল ব্যাকগ্রাউন্ড, আমরা দেখি কেউ প্রেগনেন্ট হলে সাথে সাথে দে গো অফ গ্রিড, ইউনো, সিঁড়ি দিয়ে উঠতে পারবা না, রাইট। ইউনো আমি কিছু পোস্টনেটাল মানে সাথে কাজ করছি, বাট I don't know a lot about prenatal, right? This is আমি কিন্তু যখন এরকম কেউ আসে আমি আপনার কাছে আমি পাঠাই দিই, হ্যাঁ she can do it. Thank because you for that. yes, and interestingly এই কোশ্চেনটা সবার থাকে, আচ্ছা প্রেগনেন্ট হওয়ার পরে কি এক্সারসাইজ করা যায় এবং প্রেগনেন্ট হওয়ার পরে এক্সারসাইজ করার বেনিফিট কি? ওকে, সো প্রথমে আসি প্রেগনেন্ট হওয়ার আগে, হ্যাঁ। when a woman conceives, তারপরে কিন্তু নতুন করে কোনো কিছু শুরু করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস। সো ফিটনেস এমন একটা জিনিস, বিকজ আই ওয়াজ ডুইং দিস সিন্স 2010, 11, 12, আমি তো কখনো থামি নাই। ডু ইউ নো হোয়াট আই মিন? আই নেভার স্টপড ওয়ার্কিং আউট। সো আমার ক্ষেত্রে the scenario was different. My body was already used to the kind of training that I did. So আমার জন্যে it was like 1, 2, 3, you know, like basics. আমি কন্টিনিউ করতে পারছি আমার মতন করে। বাট সে এখন কেউ আমি এখন নতুন করে কনসিভ করতে চাই, আমি কখনো লাইফে জিমে যাইনি, কোনো রকমের ট্রেনিং করি নাই, আমি একদম ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ একটা মানুষ, আমি এখন প্রেগনেন্ট হলাম, তো এখন কিন্তু আমি ওয়ার্কআউট করা শুরু করতে পারবো না, because that is going to be a big disruption in your body's system. Your body is already going into overdrive trying to create an atmosphere যেখানে একটা বেবি হবে। So 18 to 20, so conceive করার 18 to 24 months আগে থেকে একটা লাইফস্টাইল চেঞ্জ আনতে হবে if you want to continue. What kind of lifestyle change that lifestyle change is তোমার any kind of movement তোমাকে integrate করতে হবে into your life. আমরা যেটা দেখি জেনারেলি পপুলেশনে ওমেন যারা when they are pregnant ওরা কিছু করে না, বিকজ ওরা আগে থেকেই তো কিছু করতেছে না, বেশিরভাগ মানুষ। এখন অনেক মানুষজন ফিটনেস সচেতন হচ্ছে, ফিটনেস নিয়ে চিন্তা ভাবনা করছে, which is good. So say a woman wants to conceive, they should start living a good lifestyle from way before they conceive to be able to continue that lifestyle. ওইটাই লাইফস্টাইল চেঞ্জ, ফিটনেস, খাওয়া দাওয়া। আমি অনেককে দেখি যে প্রেগনেন্ট হওয়ার পরে আই মিন অ্যাটলিস্ট বাচ্চা হওয়ার পরে তখন দেখে যে বডি চেঞ্জ হয়ে গেছে, বা আমার বডি আগের মতো নাই, হ্যাঁ, তারপরে যে মানুষ চিন্তা করে যে আচ্ছা আমার এখন ওয়েট কমাতে হবে, দেখতে ভালো লাগতো। দ্যাটস ডেফিনেটলি খুবই ডিফিকাল্ট একটা এক্সপিরিয়েন্স একটা মেয়ের জন্য, কারণ বডি কখনো এরকম ছিল না কখনো। ইউ নো আমি আমার ফিটনেস এক্সপার্ট বলতে পারো, I've been working in this industry for so long. আমি যখন after I gave birth, পরের দিন যখন নিজেকে আয়নায় দেখছি, I broke down. আমি কান্নাকাটি করছি হসপিটালে, বিকজ আমাকে দেখে সো কাইভান তো হয়ে গেছে, ভিতরে আর কিছু নাই, রাইট? But my stomach was still big. And I looked like a different person. So me being so involved in fitness, আমি এটা ফেস করছি। So imagine যে কখনো ওয়ার্কআউট করে নাই। So I think prenatal fitness or postpartum health are very closely connected. And more people should learn about this. আচ্ছা, সো আমার কোশ্চেন হচ্ছে নাজি আপু, তো লেটস সে কেউ কখনো এক্সারসাইজ করে নাই আগে, আপনি যেটা বলতেছেন যে অ্যাটলিস্ট 18 to 24 মান্থস আগে থেকে শুরু, যদি কেউ করে নাই বাট এখন যে প্রেগনেন্ট হইছে সে চিন্তা করলো আচ্ছা
মেবি সে অ্যাক্সিডেন্টলি প্রেগনেন্ট হয়ে গেছে, রাইট, জানে না, বাট ও চিন্তা করলো না আমার বেবির জন্য এখন থেকে আমাকে হেলদি থাকতে হবে, এক্সারসাইজ করতে চাই, তার জন্য কি সে কি করতে পারে? সে কি করতে পারে? অফকোর্স ওয়েন ইউ হ্যাভ আ উইল দেয়ার শুড বি আ ওয়ে, রাইট? এখন যে কখনো এক্সারসাইজ করে নাই, ধরো জিমে কখনো যায় নাই, ধরো আমার ভিডিওস দেখলো আমি প্রেগনেন্ট অবস্থায় এক্সারসাইজ করতেছি, আমাকে অ্যাজ এ এক্সাম্পল না ইউজ করে দে শুড ফোকাস অন দেমসেলভস, মানে তার বডির ক্যাপাসিটি কতটুকু, প্রেগনেন্সির স্টেজটা কোথায়, জানতে হবে প্রেগনেন্সি হাই রিস্ক নাকি লো রিস্ক, আগে এটা জানতে হবে। বাংলাদেশে বেশিরভাগ ডক্টরস উইল নট টেল ইউ দিস। এখানে যত OBGYN আছে, আমি যত মানুষের কাছ থেকে শুনছি, আই ওয়ার্ক উইথ আ লট অফ মাদার্স, কাউকে বলা হয় না যে তোমার প্রেগনেন্সি হাই রিস্ক লো রিস্ক, তুমি এটা করতে পারবা এটা করতে পারবা না, এত ডিটেলসে যায় না কোনো ডক্টর। আই ডোন্ট নো কেন যায় না, দিস ইজ হোয়াট দেয়ার এডুকেশন শুড টিচ দেম টু ডু, বাট বিকজ এই গাইডেন্সটা আসছে না, I feel like more people like us should step in. So what they can do is, Brito, start small. Maybe start with regular walks. হঠাৎ করে drastic, like I said, drastic কিছু করা যাবে না. It might affect their pregnancies. Every pregnancy, every human body is different. So ছোট ছোট steps নিয়ে start করতে হবে. হঠাৎ করে বিশাল বড় কিছু করা যাবে না. কেউ ওয়াকিং শুরু করলো, what else they can do? Focus on a nutritious diet. Yes, that's important, right? It's 30%, like the একটা saying আছে না, 30% exercise, 70% diet. হ্যাঁ। So pregnancy সময় কি হয়, মেয়েদের অনেক cravings হয়, অনেক hormonal changes হয়, তারপর আমাদের দেশের মানুষজন বলে 2 জনের জন্য খেতে হবে, হ্যাঁ 2 জনের খাবার খেতে হবে। Is that right? That is completely utter bullshit. Sorry, excuse me, BS. হ্যাঁ, মানে কেন 2 জনের জন্য খেতে হবে? Why? মানে আমি যেটা খাবো, আমি যতটুকু খাবো ওখান থেকেই পুষ্টি উপাদান হবে আমার বাচ্চার জন্য, আমার এক্সট্রা কিছু খেতে হবে না। আমার চেষ্টা করতে হবে আমি যে খাবারগুলো খাচ্ছি ওগুলো যাতে নিউট্রিশন ডেন্স হয়। Absolutely. আমাকে 2 প্লেট ভাত খেতে হবে না। You know what I mean? Right. Yeah. So এইটার উপর ফোকাস করতে পারে। So if you don't want to put on too much weight during your pregnancy, maybe you can focus on eating nutrition dense food, একটু পোর্শন কন্ট্রোল করতে পারি আমরা, যেটা প্রেগন্যান্সিতে আমরা ঠিক উল্টা কাজটা করি, যার কারণে আমাদের ওয়েট বেড়ে যায়। সো তার মানে পুরোটা অ্যাক্টিভিটি ব্যাপারটা পুরোটাই ডিপেন্ড করতেছে যে এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি নাকি লো রিস্ক প্রেগন্যান্সি। অ্যাবসলিউটলি রাইট, এবং এইটার টেস্ট আছে, এটা টেস্ট করে বলা যেতে পারে যে এটা হাই রিস্ক না লো রিস্ক। একটা মার ব্লাড ওয়ার্ক করতে হবে, তোমার ব্লাড প্রেশার কিরকম, হ্যাঁ প্লেসেন্টা নামে একটা অর্গান হয়, you might know this. I don't know. Wow, you don't know this? No, I don't know. So when a woman is pregnant, হ্যাঁ সার্ভিক্সের ভিতরে যে ইউটেরাসের ভিতরে যে বেবিটা থাকে, একটা অ্যামনিওটিক স্যাক ফিল্ড, একটা স্যাকের মধ্যে থাকে, হ্যাঁ হ্যাঁ। সো বাচ্চাটা নিউট্রিশন কোত্থেকে পাচ্ছে? ও হাউ ডু ইউ থিঙ্ক? একটা থাকে, একটা নারীর থ্রুতে আসে, রাইট? একটা কর্ড থাকে, হ্যাঁ। সো ওই কর্ডটা কিসের সাথে কানেক্টেড? তখন ফিমেল বডিটা একটা প্লেসেন্টা বানায়। আচ্ছা, ইটস আ ডিফারেন্ট অর্গান। এটা কিন্তু এখন আমার বডিতে নাই। আমি যখন প্রেগন্যান্ট হব তখন প্লেসেন্টা এত বড় হয়। প্লেসেন্টা ইন্টারেস্টিং, ডিপেন্ড করে, একজনের আমারটা এত বড় ছিল। আচ্ছা, সো ওই প্লেসেন্টার উপরে অথবা নিচে বাচ্চাটা থাকে। আচ্ছা, ওই প্লেসেন্টা থেকে বাচ্চাটা নারীর থ্রুতে সব খাবার দাবার নিউট্রিশন এগুলো পায়। সো যাদের হাই রিস্ক প্রেগনেন্সি থাকে অনেক সময় প্লেসেন্টার ইস্যুস থাকে, প্লেসেন্টার প্লেসমেন্টের ইস্যুস থাকে। There's so much science behind it. And nobody talks about this. Right. So, Nadia Apu, let's say কেউ এক্সারসাইজ করতো, হেলদি লাইফস্টাইল ছিল, সে এক্সারসাইজ করতে চায় এখন প্রেগনেন্ট হওয়ার পর, প্রেগনেন্ট অবস্থায়, হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায়, হ্যাঁ, সে কিভাবে শুরু করতে পারে? সে যা করতেছে সেটাই আস্তে আস্তে কন্টিনিউ করতে পারে। এবং এটা কত মাস পর্যন্ত করতে পারে প্রেগনেন্সির? Till before the day you give birth. If you have clearance from your doctor, if you are physically fit, তোমার blood pressure ঠিক আছে, তোমার blood work ঠিক আছে, তোমার baby heartbeat ঠিক আছে, তোমার baby health ঠিক আছে, you can continue. আমি তো birth I was induced for labor. So আমার লেবার ন্যাচারালি আসে নাই, আমাকে আর্টিফিশিয়াল হরমোন দিয়ে লেবারে নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমার বুকিং করা হয়েছিল যে অমুক দিনে যাব, তার আগের দিন রাতে গিয়ে আমি জিমে ওয়ার্কআউট করছি যে যদি হয় ন্যাচারালি তাহলে আমি ন্যাচারালি করব। রাইট রাইট। সো অনেক স্কোয়াটস করছি। আচ্ছা, হোয়াটস দ্য বেনিফিট অফ ওয়ার্কিং আউট when someone is pregnant? বেনিফিটস বলার শেষ নাই। What's the like five points? 5 points. I'm going to give you 3 to 5 points. 3 to 5. Number 1 is the mother's health. Okay? মানে there can't be anything else you can do for your body. তোমার সবচেয়ে বড় কমপ্লেইন থাকে মেয়েদের হচ্ছে লোয়ার ব্যাক পেইন when they're pregnant. হ্যাঁ? Yes. When you're pregnant. I think লোয়ার ব্যাকের আরেকটা কারণ আছে অনেকে যারা সি সেকশন করে, রাইট? I've had an emergency C-section. আমার কোনো ব্যাক পেইন হয় নাই। ইন্টারেস্টিং। হ্যাঁ,
we'll go into that, but আগে benefits গুলো বলি. So exercise করলে যে তোমার প্রেগন্যান্সির সাথে অনেক সিমটমস কি বলে কানেক্টেড থাকে, সেগুলো মর্নিং সিকনেস ইজ নট জাস্ট ইন দ্য মর্নিং, ফর সাম ওমেন ইটস সারাদিন হয়। আচ্ছা, হ্যাঁ, নজিয়া, ফ্যাটিগ, তারপরে তোমার শর্টনেস অফ ব্রেথ হয় অনেকের। ওভারঅল এগুলাকে তুমি ব্যাটল করতে পারবা, বিকজ অ্যাজ ইউ নো এক্সারসাইজিং রিলিজেস দ্য গুড হরমোনস ইন দ্য বডি, যেটা অন্য কোনো কিছু করে ইউ কান্ট গেট। সো when it's good for the mother's health, it's obviously good for the child's health. Obviously. Also, one of the biggest factors jeta pregnancy te meder hoy is diabetes. Right. I didn't have it. Even though I exceeded my tomar recommended weight gain chart, I put on a lot of weight during my pregnancy. What weight gain korsila? I was 63 pregnancy age. And I think last check-in ছিল হচ্ছে আমি কাইভান হওয়ার 3 সপ্তাহ আগে, তখন 87 ছিলাম। Oh my god, that's a lot of weight. Even though I religiously worked out, ate healthy, all of that. I think average 8 to 10 kilos, something like that, right? এটা কোনো সেট কোনো ভ্যালু নাই যে তুমি কেন। অনেক some people আমার like ex-husband-এর বড় ভাইয়ের বউ, she gained only 4 kilos. Okay, ওকে দেখে বুঝাই যেত না প্রেগন্যান্ট। আচ্ছা, সো এক একজনের বডি কিন্তু এক এক রকম, you cannot predetermine. But you gained at least 15-20 kilos. Yeah, 20 I think. 20? Yeah, a little more than 20. আচ্ছা. The benefits are endless when you exercise during your pregnancy. And what's the difference in exercise and lifestyle before and after pregnancy? Like no before after giving birth. So for someone যে আগে থেকে এক্সারসাইজ করছে বা throughout the pregnancy এক্সারসাইজ করছে, এরকম কারো কথা বলতেছো? আমি দুই রকমই শুনতে চাই। আচ্ছা, ফার্স্টটা বলি, ধরো say someone like me যে আগে থেকে during and after, হ্যাঁ, after having কাইভান আমি যখন জিমে ফেরত গেছি, I went back 5 weeks after, but যাওয়ার পরে তো মনে হয়েছিল যে I am a beginner. Okay. হ্যাঁ, because abdominal separation হয় মেয়েদের, হ্যাঁ, abdominal walls separate হয় to accommodate space for your child. Right. So এটা তো ঠাস করে যাবে না। তোমার ইউটেরাস, মেয়েদের ইউটেরাস 500 times expand করে than its normal size. ওটা তো আর 6 weeks একটা চেকআপ থাকে, 6 weeks-এ your body doesn't recover. Right. Once you have a child, you are postpartum for the rest of your life. সেটা 10 বছর for the rest of your life. 10 বছর হোক, তোমার বাচ্চার 20 বছর হোক, you're still postpartum. আচ্ছা, সো বাচ্চা হওয়ার কতদিন পরে এক্সারসাইজে ফেরা যায়? এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। জেনারেলি OBGYN বলে 6 weeks বলে। আমি যেরকম ফার্স্ট উইক মানে 7 দিন শেষ হওয়ার পর আমি হাঁটা শুরু করছি। আচ্ছা, সো তোমার বডির ক্যাপাসিটি তোমার নিজেকে বুঝতে হবে। আমার মনে হয় যারা লাগে নর্মাল ডেলিভারি হয়, হ্যাঁ, রাইট, they can go back much faster, রাইট? আমার প্রেগন্যান্সির সময় যেটা হয়েছে, বিকজ I was induced for labor, I went through contractions for 22 hours. I tried pushing my son out or descend করছে ঠিকই, but 22 hours? হ্যাঁ, I was in labor for 22 hours. তারপর ওকে যখন পুশ করে সার্ভিক্সে আনতে মানে আমার সার্ভিক্স ওপেনিং was not completely dilated, 10 centimeters dilated হতে হয় for you to be able to push your child out. হ্যাঁ, সো আমার ওটা হচ্ছিল না, ন্যাচারালি হয় নাই। তারপরে আমার যে তোমার যে স্যাকটার ভিতর বাচ্চা থাকে, ওটার ভিতর ফ্লুইডস কমে যায় লাস্টের দিকে গিয়ে। So I ran out of fluids and Kaivan was suffocating. So I was rolled into emergency C-section. C-section কিন্তু is a big surgery. আর আগে বুঝতাম না এটা। I used to think আমি এত ওয়ার্কআউট করি নর্মাল ডেলিভারি হবে, আরে হয়ে যাবে। You don't know কি হবে। আচ্ছা, You can prepare all you want and you will still not know তোমার কি হবে। So এটাই নর্মাল ডেলিভারি হলে it's easier to go back to normal activities, but I am a C-section mother. আমি 7th day I started walking. I think you can do what you set your mind to. আমি যখন হসপিটালে ছিলাম, অপারেশন হয়েছে রাতে বেলা, হ্যাঁ, 7টা-8টার সময় আমাকে নিয়ে গেছে ক্যাবিনে। পরের দিন সকালবেলা 7টার সময় নার্স এসে আমাকে বলছে উঠো দাঁড়াও। আমি এটা বাংলাদেশে না, সিডনিতে। হ্যাঁ, উঠো দাঁড়াও। আমি বলছি উঠো দাঁড়াও মানে আমার এখানে কাটা, আমি পা ফিল করতে পারতেছি না, পা নাড়াতে পারতেছি না, দাঁড়াবো কি করে? তাহলে তোমার দাঁড়াতে হবে, তোমার বাথরুমে যেতে হবে। ওকে, তো জুবাইর ছিল, তো জুবাইর বলে আমি ওকে হেল্প করি। দিই নো, তুমি হেল্প করতে পারবে না, ও যদি পড়ে যায় ওকে আমরা ধরবো, আর ওর সেলাই খুলবে না, ওকে যে সেলাই করা হয়েছে ওটা তুমি টেনেও খুলতে পারবে না।
সো এই ভয়টা থাকে যে তুমি যদি নড়াচড়া করো তোমার সি সেকশনের স্কারের যে তোমার সেলাই কি বলে স্টিচটা থাকে ওটা ছিঁড়ে যাবে বা সামথিং। তারপর আমাকে জোর করে বাথরুমে পাঠিয়েছে। আচ্ছা। এন্ড ওই যে উঠে হাঁটা শুরু করলাম, কনফিডেন্স আসছে, তারপর কনফিডেন্স চলে আসছে। আচ্ছা। এন্ড আই স্টার্টেড ওয়াকিং। it was like একটা নর্মাল কাটা সার্জারি। আই ডিডন্ট ফিল যে বিশাল বড় একটা কিছু হয়েছে। and my scar healed beautifully. দেন আপনি কখন হচ্ছে জিমে যে এক্সারসাইজ করা শুরু করছেন? 5 নাম্বার উইক থেকে। 5 নাম্বার উইক থেকে। বাট তার আগে সেকেন্ড উইক থেকে আমি বাসার ভিতরে কিছু এক্সারসাইজ করা শুরু করছি, যেটা মনে হয়েছে যে করতে পারবো। কিছু ব্রিদিং এক্সারসাইজেস, আমার যে তোমার ওমেন্স ফিজিও ছিল, তো আমাকে কিছু অ্যাবডোমিনাল সেপারেশনের জন্য কিছু ব্রিদিং এক্সারসাইজ। সো বেসিক্যালি লাগে বাচ্চা হওয়ার পরে সি সেকশন যাদের হয়, হ্যাঁ, তাদের তো পেলভিক ফ্লোর উইক হয়ে যায়, রাইট? স্পেশালি পেলভিক ফ্লোর উইক দুজনেরই হয়। আচ্ছা। এরকম কোনো কথা নাই যে সি সেকশন করলে তোমার পেলভিক ফ্লোর উইক হবে। বাট যারা সি সেকশন হয় তাদের একটু বেশি উইক হয়। যারা নরমালি বার্থ দেয় তাদের পেলভিক ফ্লোর বেশি উইক হয়ে যায়। ইন্টারেস্টিং। বিকজ তোমার পেলভিক ফ্লোরের সাথেই তো তোমার ভ্যাজাইনাল যে ওপেনিংটা ওটা কানেক্টেড। সো ওয়েন ইউর পুশিং থ্রু ইউর সার্ভিক্স তোমার পেলভিক ফ্লোরটা অলমোস্ট ভেঙে যায়। আচ্ছা। সো সি সেকশন যাদের হয় ওদেরটা একটু কম হয়। ইন্টারেস্টিং। সো there's a whole science behind it. So normal delivery te obviously you can go back to exercising a little earlier, but emon kono set notion nai. I see so many mothers ekhane Bangladeshe je C-section hor karone tara 6-7 মাস exercise করে না। হ্যাঁ, আমি নিজেও দেখছি। And it is completely wrong. Right. The way that they approach this is entirely wrong. আমার মনে হয় কি মানুষ আর মনে করে কি এক্সারসাইজ করা মানে খুব ভিগোরাস এক্সারসাইজ করতে হবে। Exactly. আমি তো শুরু করছি তোমার যে cat cow breathing দিয়ে। আচ্ছা, ওকে। That's nothing. You can do that. You can do like ধরো অ্যাসিস্টেড স্কোয়াটস করতে পারো। সো আপনি বলতেছিলেন যে হচ্ছে আপনি কি ধরনের এক্সারসাইজ শুরু করছেন তারপরে? তোমার সেকেন্ড উইক থেকে জাস্ট বডি ওয়েট, একটা ম্যাট বিছাইতাম, কাইভান থাকতো, শুয়ে থাকতো। আই থিঙ্ক হি ওয়াজ লাইক 8 উইকস ওল্ড। ওই পর্যন্ত 2 উইকস থেকে 8 উইকস যখন হয় কাইভান, ওই টাইমটা বাসায় বেশি করতাম। সো জাস্ট নর্মাল ব্রিদিং এক্সারসাইজেস লাইক আই টোল্ড ইউ। ব্রিদিং এক্সারসাইজ, রাইট? মানে ডিপ কোর, মানে কোর তো আর কোর ছিল না বাচ্চা হওয়ার পরে। আই কুডন্ট ফিল মাই ওয়ালস। ধরে দেখতাম ভিতরে মনে হতো যে আঙ্গুল ঢুকে যাবে। হ্যাঁ, পুরা বিশাল একটা সেপারেশন ছিল। সো খুব ফ্রাস্ট্রেটেড লাগতো যে এত এক্সারসাইজ করলাম সারা জীবন, তাও এই অবস্থা আমার। না করলেই ভালো হতো। ইজ দ্যাট কল্ড পোস্টপার্টাম ডিপ্রেশন? ডিপ্রেশন হয় আমার, ডিপ্রেশন হয় নাই। আই থিঙ্ক আই ওয়াজ লাকি। ডিপ্রেশন হয় নাই, বাট হোয়াট ইজ পোস্টপার্টাম ডিপ্রেশন? Postpartum depression is a change in your hormone levels. So তোমার বডি থেকে যখন বেবিটা বের হয়ে যায় তখন তোমার বডিতে একটা drastic change আসে। তখন your body is no longer producing the same hormones that it would have been when you were having the child inside you. So যেহেতু hormonal changes আসে, and most mothers will lactate. হ্যাঁ, breast milk আসে, অনেক ফ্যাক্টরস আছে এখানে, এটা বলে শেষ করা যাবে না। So I think one বিশাল ফ্যাক্টর ইজ অফ পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ ল্যাক অফ স্লিপ। ল্যাক অফ স্লিপ, রাইট। আমি তো ফার্স্ট 6 মাস ঘুমাই নাই। হ্যাঁ, কাইভানকে এভাবে কোলে নিয়ে ঘুমাইতাম। I co-slept and I still co-sleep with him. Okay, sleep train করতে পারি নাই। আচ্ছা। So lack of sleep থেকে ডিপ্রেশন আসে। তোমার বডিতে যদি এনার্জি না থাকে তোমার কিছুই ভালো লাগবে না। যে কম ঘুমায় ডেফিনেটলি তার হরমোনাল লেভেল, তার স্ট্রেস, কোর্টিসল বেশি থাকে। অ্যাবসলিউটলি, স্ট্রেস হরমোনস বেড়ে যায়। হ্যাঁ, মুড সুইংস বেড়ে যায়। রাইট। সো পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ আ লট অফ থিংস। আমার কাছে পার্সোনালি মনে হয় আমি ডিপ্রেশনের থ্রুতে যাই নাই, বিকজ আমি এক্সারসাইজে আই ওয়েন্ট ব্যাক টু ইট ভেরি কুইকলি। সো আমার ইভেন তো আমি তখন আই ওয়াজ অন আ ব্রেক ফ্রম ওয়ার্ক, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, বাট তখনও আই হ্যাড সাম মানে হেড স্পেস। আমি নিজের জন্য কিছু একটা করতাম, সেটা হচ্ছে দিনে 1 ঘন্টা আমি ওয়ার্কআউট করতাম, বাসায় হোক, জিমে হোক, পার্কে হোক। আচ্ছা, হোয়াটস দ্য বেনিফিট অফ এক্সারসাইজ লাইক যখন বাচ্চা হওয়ার পরে, মানে এক্সারসাইজ করার বেনিফিটগুলো কি কি? ইটস জাস্ট অ্যাজ এনি আদার নর্মাল হিউম্যান বিইং, রাইট? এমন যে তোমার বাচ্চা হওয়ার পরে এক্সারসাইজ করার জন্য তোমার এক্সট্রা কোনো বেনিফিট। অধিকাংশ মানুষ যেটা করে, অধিকাংশ আমি মহিলাদের চিনি, হচ্ছে বিকজ আগের থেকে ওয়েট বেশি হয়ে গেছে। আচ্ছা, দে ওয়ান্ট টু লুজ ওয়েট। হ্যাঁ, তখন তারা চিন্তা করে, আচ্ছা আমি এক্সারসাইজ করব। হ্যাঁ, সো এখানে কিছু প্রোজ এন্ড কনস আছে। হ্যাঁ, হ্যাঁ। সো আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা ইমেজ আছে যে এটা ওয়েস্টার্ন কালচার থেকে বেশি আসছে আমার মনে হয়। আর এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আরো বেশি দেখি, অনেক মডেলস দেখবা, অ্যাক্ট্রেসেস দেখবা, বাচ্চা হওয়ার পরের দিনে দে লুক লাইক দে ইউজড টু বিফোর। হ্যাঁ, সো আমার কিন্তু ওরকম হয় নাই।
লাইক আই টোল্ড ইউ আমার কাছে মনে হয় আমার প্রি প্রেগনেন্সির ফিটনেসের অবস্থায় যে একটা অবস্থান ছিল ওখানে ফেরত যেতে আই থিঙ্ক ইট টুক মি 1 year. সো 1 year কিন্তু ইটস আ লং টাইম। যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে ওরা তো এটা বুঝতেছে না। হ্যাঁ, যারা আমাকে পার্সোনালি চিনে ওরা দেখছে মেবি যে আমি, আর এই 1 year-এর মধ্যে আমি কিন্তু একটা দিনও গ্যাপ দিই নাই। ডু ইউ নো হোয়াট আই মিন? এমন না যে এভরিডে এক্সারসাইজ করছি, বাট একটা দিনও গ্যাপ দিই নাই ইন দ্য সেন্স আমার নিজের হেলথের জন্য টেক কেয়ার করার জন্য আমি একটা দিনও গ্যাপ দিই নাই। তো এই যে প্রেশারটা অন নিউ মাদার্স, যে বাচ্চা হওয়ার সাথে সাথে তোমার ওয়েট উইল ফল অফ। Some people are genetically blessed, like a very rare একটা small percentage of people ওদের weight gain কম হয়, ওদের বাচ্চা হওয়ার পরে ওয়েটটা কই জানি চলে যায়। I'm not one of those lucky people, so I had to work. But আমি কিছু ছবি দেখছি, হ্যাঁ, like your post pregnancy আমারটা, that was scary. I know, না I was huge. আমার স্কিন চেঞ্জ হয়েছে, আমার মেলাটোনিন বেড়ে গেছিল when I was holding Kaiwan inside me. And এবং আপনি হচ্ছে ওখানে কিছু ক্যাপশনটা আমি পড়ছি, like বডি কিভাবে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, it was the like picture of your belly, right? And it looked horrible. আমি এখন যখন দেখি I'm like, oh my god, I looked horrible. But ওই টাইমে I needed to look like that to come to this position. So it's really important to know for especially new mothers এর উপর যে প্রেশারটা দেয় সোসাইটি যে ওয়েট কমাই ফেলতে হবে, কোনো তাড়াহুড়ার কিছু নাই। আর আমি তোমার ব্রেস্ট ফিড করতাম, সো ওয়েন আ মাদার ব্রেস্ট ফিডস ওর কিন্তু সারাক্ষণ খিদা লাগে। Absolutely. মানে সারাক্ষণ মনে হয় খাই বিকজ ইয়োর বডি নিডস টু প্রডিউস ব্রেস্ট মিল্ক। Absolutely. So তখন it's very hard to focus on weight loss because weight loss is, as you know as a coach, calorie deficit থাকতে হবে। ক্যালোরি ডেফিসিটে থাকলে তোমার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন এফেক্টেড হবে, তোমার মুড এফেক্টেড হবে, তারপর যে নতুন মারা ঘুমায় কম, পাগল লাগে, ইউ নো, ইউ ফিল লাইক ইউ গোইং টু লুজ ইয়োর মাইন্ড। আমার কাছে মনে হয় নিজেকে সময় দেওয়া উচিত বিকজ তুমি প্রেগনেন্সি গো থ্রু করো 9-10 মাস, রাইট? বাচ্চাটা হওয়ার পরেও তুমি 9-10 মাস, 1 বছর, 2 বছর নাও, দের ইজ নো রাশ। লাইক ডক্টরসরা বলে it takes 18 months to recover completely from a pregnancy. মানে postpartum recovery is 18 months. ইন্টারেস্টিং, আমার যেটা মনে পড়লো, সো লাইক আমার বাবা মারা 9 ভাই বোন। 9? হ্যাঁ, আমার মারাও 9 ভাই বোন। সো আমাদের দাদা দাদিরা এত বাচ্চা হতো, আমি মনে হয় প্রত্যেক বছরই যদি বাচ্চা হয় তাদের রিকভার কখন করতো। ইন্টারেস্টিং না? আমার বাবারা 10 ভাই বোন। ওই আর আমার দাদি কিন্তু তারা ঘুমাইতো কখন? আমি আমার কাছে, আমি কিছু পোস্টপার্টাম মায়ের সাথে কাজ করি, হ্যাঁ, আমি ডিরেক্টলি বুঝতে পারি যে তারা ঘুম হচ্ছে না। বাট একটা মানুষের যদি প্রত্যেক বছর একটা বেবি হয় ঘুমায় কখন? ঘুমায় না। This is why mothers দেরকে দেখবা সবসময় আম্মুরা কি হয়, খিটখিটা হয় না, এই এটা কর, এই এটা শুন, এটা কেন শুনতেছিস না, চিৎকার করে। আমার মনে তখন আরো ব্যাপার ছিল, তখন ছেলেমেয়েরা না পুরো ফ্যামিলির কাছে বড় হতো। এখন তো ফ্যামিলিগুলো ভেঙে যাওয়ার পরে এখন আমরা নিজেরই টেক কেয়ার করতে হয়। এখন তো আমরা সব নিউক্লিয়ার ফ্যামিলি। আমার বাবা মা কিন্তু আমরা বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে। আমরা যখন টিনেজার্স হলাম তখন এসে আলাদা হয়েছি, বাট ওই পর্যন্ত কিন্তু দাদি দাদার সাথেই ছিলাম। সো একটা সাপোর্ট পাওয়া যেত। আর আগেকার দিনের মানুষরা আই ফিল লাইক অনেক অ্যাক্টিভ ছিল বৃত্ত, মানে চিন্তা করা যায় না। গ্রামের মানুষরা এখনো অনেক অ্যাক্টিভ, রাইট? তুমি যদি একটা গ্রামে গিয়ে দেখো কোনো মহিলা প্রেগনেন্ট, ওকে দেখবা না বাসায় বসে আছে, ও ঘর মুছতেছে, ঘর ঝাড়ু দিচ্ছে, রান্না করতেছে, টেকিং কেয়ার অফ দ্য হোল ফ্যামিলি, রাইট? আই থিঙ্ক আমরা সিটিতে একটু আমরা পিছাই গেছি, রাইট, ইন টার্মস অফ লাইক interesting. Let's talk about family, right? So you are a fitness coach and you're a women fitness coach, right? আমার দেশে ফিটনেস কোচিং ব্যাপারটাও খুবই নতুন, একদমই নতুন প্রফেশন। নাও ইউ আর এ ওমেন ফিটনেস কোচ। সো আপু, আপনি যখন শুরু করছেন, আপনি যখন বাসায় বললেন যে আই ওয়ান্ট টু ডু দিস, কি হয়েছে তখন বাসায়? ডেফিনেটলি সো অ্যাজ ইউ নো লাস্ট 2-2.5 বছর ধরে আমি এটা করতেছি। হ্যাঁ, শুরুটা যখন হয় it was very difficult because আমার কোনো স্পেস নাই, আমি মানুষের জায়গায় গিয়ে কাজ করতেছি, ক্লায়েন্ট নিজের, বাট it was a very rocky start and I wasn't sure যে আমি এটা ফুল টাইম করতে পারবো কি, এখান থেকে আমি রিটার্ন কি পাবো। but I knew in my heart that fitness is my passion and আমি যদি আমার প্যাশন নিয়ে কাজ করতে পারি, I won't feel like I'm working for the rest of my life. But with that said, এই মাইন্ডসেটটা তো আমাদের প্যারেন্টসের নাই। হ্যাঁ, সো আম্মু আব্বুকে যখন বললাম, মানে ফুল ফ্লেজেডলি এতদিন তো আব্বু আম্মু কিছুই বুঝে নাই। লাস্ট ইয়ার সেপ্টেম্বরে এসে আমি মুভ করলাম, অ্যান্ড আই রেন্টেড আউট অ্যান অ্যাপার্টমেন্ট, যেটার ভিতরে আমি নিজের স্টুডিও করলাম।
ওই টাইমটাই আব্বু আম্মু জানতে পারলো যে আমি এটা ফুল টাইম করব এখন। আচ্ছা, এখান থেকে আমি নড়তেছি না, আমি বাংলাদেশ থেকে কোথাও যাচ্ছি না। প্যারেন্টসের এটা থেকে কি টাকা আসে? কয়জন ক্লায়েন্ট তোমার, কত টাকা দিবে তোমাকে, কি লাভ, মানে কতদিন করবা, এটার তো কোনো সার্টেনটি নাই। এক এক মাসে তোমার ইনকাম ভ্যারিয়েবল, এক এক মাসে এক এক রকম। ট্রু হ্যাঁ, which is I agree with. It's a business, but it's also something that I love doing. And বাংলাদেশ না, ঢাকা সিটিতেই ধরো কোটি মানুষ আছে। হ্যাঁ, সে আমি যে এরিয়াতে থাকি ওখানে হাজার হাজার মানুষ আছে। রাইট। And I only need to work with, say, maximum 10 to 20 people a month. Very true. So আমি 10 থেকে 20টা মানুষের লাইফ চেঞ্জ করতে পারবো না every 6 months? Of course possible, right? Absolutely পারবো। Right. You know, আমার বাবা মা I think লাস্ট 1 বছর বলা বন্ধ করছে, 1-2 বছর, যে কি এটা তোমার ক্লায়েন্ট থাকবে। এখনো মাঝে মধ্যে জিজ্ঞাসা করে সব ক্লায়েন্টগুলো কি আছে, বিকজ তাদের কাছে ফিটনেস কোচিং এগুলা তারা তো খুব নতুন দেখতেছে, কারণ তারা বুঝে না, চায় আমাকে দেখছে সারা জীবন এক্সারসাইজ করছি, তারপরে দেখে এটা দিয়ে ইনকাম করি, তারা ভাবে যে এগুলো বলে পাগলরা করে। হ্যাঁ, আর মানুষ এত টাকা কেন খরচ করবে একজনের পিছনে এক্সারসাইজ করানোর জন্য? আসলে আমরা তো আমাদের আব্বু আম্মুদের জেনারেশনে, আমি কিন্তু পড়াশোনা মেইন যে পড়াশোনা করছি অ্যাকাউন্টিং, ঠিক আছে। তো আমাদের আব্বু আম্মুদের জেনারেশন হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, লয়ার, ব্যারিস্টার, এবং সরকারি চাকরি করলে আর অথবা আর্মিতে জয়েন, হ্যাঁ। এর বাইরে কিন্তু আর কোনো কিছু নাই তাদের জন্য। বাট এখন আমাদের জেনারেশনে দেয়ার ইজ সো মাচ ওয়ার্ক, রাইট, এত অপরচুনিটি, রাইট, দেয়ার সো মেনি, তোমাকে জাস্ট ক্রিয়েট করতে হবে অপরচুনিটিস, অ্যান্ড ইটস ইন ইয়োর হ্যান্ডস। তোমাকে নিজে মেবি ইউ স্ট্রাগল, মেবি 5-10 বছর স্ট্রাগল করবা, বাট দেন তুমি একটা পজিশনে যাবা যেখানে তুমি ওইটাই ফুল টাইম করতে পারবা। অ্যান্ড কোন জিনিসটা স্ট্রাগল ছাড়া হয়েছে বলো? আচ্ছা, লেটস টক অ্যাবাউট স্ট্রাগল। সো লাইক আই নো যে আমি নিজেও ফিটনেস কোচ বাংলাদেশে, এবং এটা খুবই নতুন, আমাদের স্ট্রাগল আছে কিন্তু। Absolutely. I think I'm still struggling. Like আমার মনে হয় যে আমি এখন স্ট্রাগল করি। So what's the unique struggle that you have come across in your life এই লাস্ট 1-1.5 বছরে, যেটা অ্যাজ এ ফিটনেস কোচ, যেটা ডেফিনেটলি ফিটনেস কোচিং আমাদের মতো মানুষ খুবই কম আছে এখনো যারা রিয়েলি পড়াশোনা করছে, ফুল টাইম করতে চায়। বাট লাইক আমাকে কিছু বলেন যেটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং স্ট্রাগল, সবচেয়ে বড় স্ট্রাগল বৃত্ত আমি যেটা ফেস করি বা করছি আগেও, মানে লাস্ট 1-1.5 বছর আই উড সে ইজ মানুষের কনসিস্টেন্সি। আমার কাছে কিন্তু অনেক মানুষ আসে ট্রেন করতে, হ্যাঁ, অনলাইন বলো অফলাইন বলো, বা ধরো 1 মাস করবে, 1 মাসে সে ইউর 30 years old, কথার কথা, তুমি আমার কাছে আসলা, 1 মাস ট্রেন করলা, শেষ, তারপর তুমি চলে গেলা। তুমি তো 30 বছরের একটা মানুষ, তোমার একটা পুরো লাইফ তুমি you lived an entire life, তারপর তুমি একটা ফিটনেস কোচের কাছে গেলা, তুমি কি 1 মাস ট্রেন করলা, what will you get ওই 1 মাসে? It's very true. I think আমারও সেম। আমি আর নাইমা প্রতিদিন আলোচনা করি, আচ্ছা এই মানুষটা কতদিন থাকতে পারে। সো আমরা ঠিক চিন্তা করি, আচ্ছা দেখি কতদিন থাকে। আর এটা কিন্তু বিজনেস পার্সপেক্টিভ থেকে আমি চিন্তা করতেছি না যে 6 মাস বা 1 বছর ট্রেন করলে আমি তার কাছ থেকে অনেক টাকা কামাই করবো। It's not about the money. এবং ইভেন 1 মাসেও তো লাইক ফিটনেস কোচিং ইজ নট যে খুবই কম টাকা দিতে হয়, এটা কিন্তু টাকা পয়সা দিতে হয়, লাইক এবং উই আর এক্সপেন্সিভ ইন এ ওয়ে, রাইট? বিকজ যখন মানুষ এখানে আসে, স্পেশালি তারা যেগুলো এক্সারসাইজ করে নাই, তাদের কাছে কিন্তু এই অ্যামাউন্টটা অনেক, রাইট? সো আমি চিন্তা করি 1 মাসের জন্য এত টাকা খরচ করার কোনো দরকার নাই। যদি সত্যি করা উচিত, এটা অ্যাকচুয়ালি মানে আমি মনে করি যে একটা মানুষের নিজের ট্রুলি চেঞ্জ করতে 1 থেকে 3 বছর টাইম দেওয়া উচিত, রাইট? মিনিমাম, সরি, জোরে কথা, না কোনো সমস্যা নেই, মিনিমাম 6 months। আমি 1 বছর থেকে 3 বছর কেন বলতেছি, এর কারণ হচ্ছে যে 1 থেকে 3 বছরে মানে আমার মনে হয় কি কমপ্লিটলি মানুষের মাইন্ডসেটও চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? সো আমরাও কিন্তু সিমিলার জিনিস নিয়ে স্ট্রাগল করি। সেটা হচ্ছে যে প্রচুর মানুষ আছে, খুব কম মানুষ স্টিক করে বছর খানেক 2 বছর, এরকম ক্লায়েন্ট কিছু আছে ডেফিনেটলি যারা 1 বছরের বেশি ট্রেনিং করতেছে। বাট অধিকাংশ মানুষ মেবি 1 মাস, 3 মাস, 4 মাস। যারা তোমার সাথে লং টার্ম থাকে ওরাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। ট্রু, ওদের তুমি লাইফস্টাইল, ইটস নট এখন যে কোনো তুমি একটা জিমে যাও তোমাকে এক্সারসাইজ করাবে। আই থিঙ্ক দ্য সার্ভিস দ্যাট উই প্রোভাইড ইজ নট জাস্ট কাউকে এক্সারসাইজ করানো। When I work with my clients, ওই 1 ঘন্টা
We don't just exercise. আমার I'm মাঝে মধ্যে- constantly talking to them. আচ্ছা আমার যেটা মনে হয় আই এম নট এ ফিটনেস কোচ এনিমোর, আমার মনে হয় যে আমি থেরাপিস্ট, কখনো কাউন্সিলর, হ্যাঁ। কখনো ফ্রেন্ড, You're কখনো a coach. রাইট। You কারণ are a কি coach. অলওয়েজ ইটস নট জাস্ট ওয়ার্কআউট করাচ্ছি, এর মাঝখানে এই লাইফস্টাইল চেঞ্জ করার ভিতরে সে অনেক কিছু স্ট্রাগলের ভিতর দিয়ে যাইতে হয়। Absolutely. সেইখানে সে কিভাবে স্টিক থাকবে এই কথাগুলো শুনতে হয়, তাকে গাইড করতে হয়, Right. এবং অনেক সময় তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলতে হয়। আমি কিন্তু অনেকের স্পাউসের সাথে কথা বলি, That is সো really দ্যাট important, হ্যাঁ হ্যাঁ। সো দ্যাট হচ্ছে গিয়ে সে জানি একটু বুঝতে পারে আচ্ছা তার প্রতি এই চাপটা আছে। কারণ লেটস ফেস ইট, 30-35 বছরের অভ্যাস তো কয়েক মাসে চেঞ্জ হবে না, ইট টেক্স টাইম, It রাইট? takes years to change habits. রাইট। So I think এটাই আমার biggest struggle, you know, to struggle বলতে যে মানুষকে যে বোঝানোর জিনিসটা, I think we'll get there in a couple তো years. মনে হয় না যে আগে থেকে মানুষ অনেক সচেতন ফিটনেস এখন মনে হয় জানো, বিকজ আই সি আ চেঞ্জ। 1 বছর আগে যে ক্লায়েন্ট বেস নিয়ে কাজ করছি, এখন ক্লায়েন্ট বেসটা ডিফারেন্ট আমারও। হ্যাঁ, অ্যান্ড Right. আমি এখন ফোকাস করতেছি লং টার্ম গোলসে। আমি যখন when I sign people up, কেউ যদি বলে 1 মাস করতে, 1 মাসই করবে, আই গো লাইক আচ্ছা ফাইন 1 মাসই করো, বাট আই লাইক টু টেল দেম, আমি ওদেরকে পুশ করি টু সাইন আপ ফর আ ইয়ার অর 6 months টু অ্যাকচুয়ালি বেনিফিট চেঞ্জ। রাইট। 1 মাসের মেম্বারশিপ ইউ ক্যান গেট ইট এনিওয়্যার। রাইট। এবং আমার কাছে অনেকে আসে যে ভাইয়া আই থিঙ্ক আপনি শুনছেন যে জিমে তো 2-3 হাজার টাকা নেয়, 4-5 হাজার টাকা নেয়, আপনারটা এত কেন? Endless. হাউ ডু ডিল উইথ দ্যাট? So how I deal with that is I ask them to test me out. আমি একটা কনসালটেশন করি, একটা ফ্রি কনসাল্ট করি, আমার সাথে আসে, বসে, কথা বলে, দেখা করে। আমার কিছু ট্রেনিং মডিউলস আছে, কিছু প্ল্যানস থাকে, কিছু প্রিসেট ভিডিওস থাকে, এগুলো আমি ওদেরকে দেখাই যে দিস ইজ হোয়াট ইউ গেট ফ্রম মি, অ্যান্ড আই এম নট জাস্ট আ জিম। এখন যে কোনো কেউ জিম খুলতে পারে, জিম খুললাম, 5টা ট্রেনার রাখলাম, ওদেরকে ট্রেন করলাম, ওরা মানুষকে ট্রেন করতেছে। আমি একটা সিঙ্গেল মানুষ, আমি। সো আমি তো একটা মানুষ হয়ে 100টা মানুষকে ট্রেন করতে পারি না। ট্রু। Which is why my expenses are higher. রাইট। So anyone who has the basic courtesy or common sense or who sees value in our service will understand this. আমার খুব ভালো লাগে যে এরকম মানুষজনের সংখ্যা অনেক বাড়তেছে যারা নিজের পিছনে ইনভেস্ট করতে চায়। এটা আরো বাড়বে, আস্তে আস্তে বাড়বে। বিকজ I don't want to sound condescending. ঈদের সময় মানুষ 10, 15, 20, 30 হাজার টাকা দিয়ে একটা জামা কিনবে, যেটা মানুষ একদিন পরবে। রাইট। বা তুমি যদি ওটা তোমার একটা অনলাইন কোচের উপর বা একটা ইন পার্সন কোচের সাথে তুমি ইনভেস্ট করো, এটার দুই রকম ভ্যালু। রাইট। আমি তো দেখি তো মানুষ কনস্ট্যান্টলি লাইক স্মার্টফোন, রাইট? এখানে না যাই আমরা। হ্যাঁ, স্মার্টফোন, বাট হোয়াট অ্যাবাউট বিং স্মার্ট? Yeah. যেমন আমি গতকাল একটা পোস্ট করছি 2 দিন আগে যে লাইক হু আর ট্রুলি স্মার্ট, দে টেক কেয়ার অফ দেয়ার হেলথ। Absolutely, I saw that and I love that post. রাইট। কারণ লেটস সে কেউ যদি সত্যি ভাবে যে আমি রিয়েলি স্মার্ট, আমি অনেক কিছু করতে চাই লাইফে, প্রথম জিনিস তার দরকার সেটা হচ্ছে তাকে তো হেলদি থাকতে হবে। বিকজ নো ম্যাটার হাউ মাচ মানি ইউ মেক, নো ম্যাটার হাউ গুড রিলেশনশিপ ইউ হ্যাভ, if you're not healthy, none of this makes sense. True, I agree. Right. So like what's the benefit of having your own fitness coach? So আমি এটা কেন জিজ্ঞাসা করতেছি নাজিয়া আপু, বিকজ আমরা এখন এমন জায়গা আছি, আমরা কিন্তু এখনো লাইক আমাদের প্রফেশনেরও যেরকম মানে বাংলাদেশে এই প্রফেশনটা এত নতুন, অনেকে জানতে চাই যে আচ্ছা হোয়াটস দ্য বেনিফিটস অফ হ্যাভিং ফিটনেস কোচ। কারণ আমি জিমে যেতে পারি, রাইট? আমি জিমে গেলেই তো হয়, একটা মেম্বারশিপ নিলে তো হয়, রাইট? সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হ্যাভিং এ ফিটনেস কোচ আর জিম মেম্বারশিপ? একটা জিম হচ্ছে, প্রথমত ইউ হ্যাভ টু থিঙ্ক ইটস আ কমার্শিয়াল স্পেস, ওকে? ইটস আ কমন স্পেস, ইট ইজ ইউজড বাই মেনি পিপল। তুমি ওখানে গেলে যে গাইডেন্সটা পাবা সেটা ওখানে আরও 50 মানুষ পাচ্ছে। সো কোয়ালিটি উইল রিডিউস, এটা একটা মানে কমন সেন্স মানুষের। তুমি 50টা মানুষকে তুমি একভাবে তুমি মানে ইন ডেপথ অ্যানালাইসিস করে তুমি ওদেরকে গাইড করতে পারবে না। বাট তোমার পার্সোনাল কোচ উইল ওয়ার্ক উইথ অনলি ইউ। খালি তোমার উপর ফোকাস করবে, তোমার গোলস কি, তোমার কি লাইফস্টাইল হ্যাবিটস, তোমার কি ফিটনেস হ্যাবিটস চেঞ্জ করতে হবে, এটা শুধুমাত্র একটা পার্সোনাল কোচ করতে পারে। রাইট। এটা একটা জিমের ওনার, আই এম নট সেইং জিমের ওনাররা ভালো না, ওদের বিজনেস আলাদা, রাইট? বাট আমরা যে সার্ভিসটা প্রোভাইড করি এটা শুধুমাত্র একটা পার্সোনাল লাইফ কোচই করতে পারবে। রাইট। ইটস লাইক এ প্রিমিয়াম সার্ভিস টু, রাইট? আমি আর তুমি, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট আই নো ইন মাই হার্ট যে আমি এই যে সার্ভিসটা আমি যে প্রোভাইড করি এটা আমি কখনো কমার্শিয়ালাইজ করতে পারবো না। আমি যদি এটা কমার্শিয়ালাইজ করি এটা একটা জিম হয়ে যাবে। রাইট। হাউ ডু ইউ মিন বাই কমার্শিয়ালাইজড?
ধরো সে 100টা মানুষের সাথে কাজ করা। এটা তো কখনোই পসিবল না। আমিও পারবো না, কেন আমি বলি, কারণ হচ্ছে কি আমি না মানুষের সাথে লেটস সে আই এম টকিং টু ইউ, আমার মাথা কিন্তু 10 জায়গা একবারে দিতে আমার দ্বারা পসিবল না। লেটস সে উই ক্যান ডু মেবি গ্রুপ কোচিং ইন ডিফারেন্ট ফরম্যাট, রাইট, বাট লাইক আই লাভ ওয়ার্কিং উইথ পিপল লাইক ওয়ান অন ওয়ান। বাট গ্রুপ কোচিং আর পার্সোনাল কোচিং কিন্তু সেম না, রাইট? সো আমি যখন কারোর সাথে একদম ওয়ান ওয়ান কাজ করি, আমি খেয়াল করি যে তার লাইফে যে চেঞ্জটা আসে, ওইটার যে কারেন্সি, ওইটা আসলে টাকা পয়সা দিয়ে কেনা পসিবল না। দ্যাট ইজ আ ডিফারেন্ট ফিলিং, রাইট? কারণ হাই ফর আ কোচ, রাইট। এবং আমি খেয়াল করছি যে মানুষ শুধু বডি চেঞ্জ হয় না, তার লাইফ চেঞ্জ হয়ে যায়, বিকজ তার ডিফারেন্ট এনার্জি আসে বডিতে, সে নিজেকে আরো পছন্দ করে, তার সারাউন্ডিংস সবকিছু চেঞ্জ হতে থাকে, সবকিছু চেঞ্জ আসে। এবং এই যে কোয়ালিটি অফ সার্ভিস, এইটা 100 জনকে দেওয়া পসিবল না। এইটা একই সাথে যেটা আপনি বলছেন 10-15 জন, আমার মনে হয় না আমি একই সাথে 10 জনের বেশি এটা করতে পারবো লিটারেলি। না, ম্যাক্সিমাম। সো আমার টার্গেট থাকে এভরি মান্থ টু ওয়ার্ক উইথ মিনিমাম 10 পিপল, মিনিমাম 10 পিপল, ম্যাক্সিমাম মেবি 20, বাট 20টা কিন্তু ক্যাপস। সো আমার অনলাইন অফলাইন মিলায়। হ্যাঁ। সো অনলাইন ক্লায়েন্টস যারা, ওদেরকে আমার একটু কম সময় দিতে হচ্ছে, বিকজ ওদের সাথে আমার মুখোমুখি দেখা করতে হচ্ছে না, রাইট? ওদের সাথে আমি ভার্চুয়ালি, ইটস নট লাইক আমি ওদেরকে ধরে ধরে করাচ্ছি, ওদের প্রোগ্রামিং করে দিই, ওদের সাথে উইকলি চেক ইনস হবে, ব্যাপারটা আলাদা। সো সব মিলাই 10 থেকে 20 জন মানুষকে আমি আমার অ্যাটেনশন স্প্যানটা দিতে পারি, অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি হেল্পিং দেম চেঞ্জ দেয়ার লাইফস, চেঞ্জ দেয়ার মাইন্ডসেটস, চেঞ্জ দেয়ার আউটলুক অন থিংস। এটা তুমি একটা জিমে গেলে পাবা না। আই এম সরি, লাইক তুমি যে জিমে যাও, ইউ ক্যান গো টু দ্য বেস্ট জিম ইন বাংলাদেশ, ইউ উইল স্টিল নট গেট দিস। এটা কোথাও লিখে রাখো। ডু ইউ নো হাউ মেনি জিমস ইন বাংলাদেশ ওয়ান্টেড টু হায়ার মি, অ্যান্ড আই জাস্ট ফ্ল্যাট আউট লাস্টে গিয়ে নো, বিকজ আমি যে সার্ভিসটা প্রোভাইড করতে চাই ওরা ওটা বুঝতেছে না। না বুঝবে না, ইভেন আমাকে হিসেবে হায়ার করতে, রাইট। আমাকে অনেক বলছে, এবং আমি অনেক জায়গায় গেছি যেটা যে এমন পেমেন্ট দিতে যাইছে যেটা অনেকের জন্য লাইক খুবই ইন্টারেস্টিং পেমেন্ট হইতে পারে, হ্যাঁ, যে নর্মাল কোনো জিমে কাজ করতে। দ্যাট ইজ অ্যানাদার থিং। জিমে যেসব ট্রেনার আছে, আমি কোনো ট্রেনারকে খারাপ বলতেছি না, যাদেরকে জিম ট্রেনার বলে, তা লাইক তাদেরকে কিন্তু অনেক সময় কি অনেক কম পেমেন্ট দেওয়া হয়, যার কারণে, রাইট? সো দ্যাটস অ্যানাদার কনভারসেশন। নাজিয়া আপু, আমরা এটা আর একটা কোনো পডকাস্টে করবো, এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। হ্যাঁ, আমরা এইটা নিয়ে আই গেস নেক্সট একদিন বসবো, যেটা আমরা যে বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রি কোথায় আছে, লাইক মানে ট্রেনারদের কিভাবে তাদের সাথে বিহেভ করা উচিত, কারণ ট্রেনারদেরও কিন্তু অনেক পড়াশোনার ব্যাপার আছে, নিজের টাইম দিতে হয়, রাইট? বিকজ এগুলোর কোনো ইনসেন্টিভ নাই, এগুলো অনেক একটা বিশাল বড় পডকাস্ট হবে এটা নিয়ে আর আলাদা দিন কথা বলতে হবে। বাট লাস্ট একটা জিনিস আমি জানতে চাই পডকাস্ট শেষ করার আগে, আজকে এপিসোডটা শেষ করার আগে, সেটা হচ্ছে লাইক হোয়ার ইউ আর রাইট নাও, হ্যাঁ, হাউ আর ইউ ডুইং অ্যাজ এ লাইক এ মাদার, অ্যাজ এ ফিটনেস কোচ, অ্যাজ এ ওম্যান, লাইক overall, like personally, not just Naz Fit or Nazia H Fit as a person. Both. I think both শুনতে যাচ্ছি. I think I'm in a place where I am content, Britto. I can't complain. Like, তুমি আজকে তোমাকে জিজ্ঞেস করলাম কেমন আছো বৃত্তো, you said I can't complain. It's the same for me. I can't complain করার কিছু নাই, but আমি জানি আমাকে আরো অনেক বড় হতে হবে. So I am working on a few projects. I'm working on building more consistency in my line of work. I'm branching out to different styles of work, not just training people. I'm working to build my own website, যেখানে people can access me virtually, because আমি তো একটা মানুষ, কয়জনকে টাইম দিব, right? Right. So এইসব গোলসে ফোকাস করার চেষ্টা করছি. So you want to do something for the like mass people? I want people to be able to, মানে obviously আমাকে personally hire করাটা is expensive. So I want to make that accessible, যে তুমি মেবি আমাকে পুরোপুরি পেলা না, বাট আমার সাথে ওয়ার্কআউট করতে পারলা দিনে একবার, সপ্তাহে 3 দিন, সপ্তাহে 4 দিন. So overall, even with Kaivan, I think my personal life, things are starting to feel better. My ex and I are on really good terms. We're really good friends. যেটা মানুষ অনেকে কনফিউজ করে ফেলে, সবাই যখন দেখে আমরা এত ভালো টার্মসে, কেন সবকিছু ঠিক করতেছি না, এটা অনেকে চিন্তা করে, বাট this is a wrong way of thinking. Because আপনাদের দুইজনেরই একটা বেবি আছে. হ্যাঁ, সেটাও না, আমরা কিন্তু অনেক দিন ধরে ফ্রেন্ডস ছিলাম before we even started dating. আমরা 10-12 বছর একসাথে কাটাইছি. হ্যাঁ. So that means something, and for me that's very special, and I have huge respect for him. And it's the same for him. আমি যখন প্রথম পোস্টটা দেখছিলাম যে আপনি শেয়ার করছেন সেপারেশনটা, এবং আমার খুব ভালো লাগছে যে মানে লাইক আপনি এটা শেয়ার করছেন, সবাই কিন্তু এত সাহস করতে পারে না। আমাকে শেয়ার করতে হয়েছে because I felt like people were starting to talk, and ওইটার পরেও অনেক কথা হয়েছে. I understand মানুষ কথা বলবে, মানুষের কাজই কথা বলা, but I feel like
এই যে মানুষজনের যখন সেপারেশন বা ডিভোর্স বা ব্রেকআপ হয় আমরা খুব টক্সিক হয়ে যাই, আমরা ভুলে যাই যে ওই মানুষের সাথে আমি 5-10 বছর কাটাইছি। ইট ওয়াজন্ট অল ব্যাড, সবই তো আর খারাপ না, মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, সবকিছু মিলাই, রাইট। সো মেবি আমরা হয়তো as a romantic couple continue করতে পারি নাই, but we're still really good friends and I plan to visit him later this year. রাইট, বাট মাঝে আপনি বলছেন যে আপনাকে অনেক হেল্প করছে লাস্ট 2 বছর, যে আপনি যেগুলার যে আপনি ট্রানজিশনের ভিতর দিয়ে আছেন, আপনার এক্সারসাইজ, রাইট, আপনার নিজেকে টেক কেয়ার করা, সো মানে ওইটা কিভাবে আপনাকে হেল্প করছে টু বিকাম মোর ডিসিপ্লিন? হ্যাঁ, সো ফিটনেস ইজ আ বিগ পার্ট অফ মাই লাইফ, ইউ নো দ্যাট। আই ফেল্ট লাইক আমি যে সিচুয়েশনের থ্রুতে গিয়েছি, এখনও যাচ্ছি, একটা নর্মাল মেয়ের জন্য হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যায় এটা। লাইক ইউ নো, আ লট অফ পিপল স্টে ইন আনহ্যাপি ম্যারেজেস অর আনহ্যাপি সিচুয়েশনস, নট জাস্ট ম্যারেজ, বিকজ ইটস ডিফিকাল্ট, ইউ নো, কমফর্টের বাইরে যাওয়াটা খুব ডিফিকাল্ট। I feel like fitness আমাকে অনেক হেল্প করছে to have a better headspace. I am so self-aware because I take care of myself, my mind, body, everything. I come first. আমি একটা mother, I have a son and a family, but আমার কাছে মনে হয় I come first. Right, absolutely. And fitness এটা আমাকে শিখাইছে। So যেহেতু আমি নিজেকে I prioritize my own health and my well-being, I feel like a last 2-2.5 বছর 1.5 বছর যেটাই বলো, টাইম স্প্যানটা আমার জন্যে গো থ্রু করাটা ইজিয়ার ছিল দ্যান এনি নর্মাল হিউম্যান বিং। রাইট, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। লেটস সে উইথ লাইক এ 20 সামথিং ওম্যান, 20-year-old, হ্যাঁ 20 সামথিং ওম্যান, লাইক 20s, লাইক যে স্ট্রাগল করতেছে এখনো মেবি রিলেশনশিপ নিয়ে, লাইফে কি করবে, লাইক তাদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে? There's this thing called external validation, যেটা অ্যাজ আ হিউম্যান বিইং এটা আমাদের ডিএনএর ভিতরে থাকে। আমরা আরেকটা মানুষের কাছ থেকে বা আরেকটা সিচুয়েশন বা জায়গা থেকে আমরা ভ্যালিডেশন খুঁজি, এটা খোঁজা বন্ধ করতে হবে। Your happiness is within you. আরেকটা মানুষ can never make you happy. আমরা যে বলি না যে আরেকটা মানুষের সাথে বা আরেকটা বেটার জব পেলে আমি হ্যাপি হব বা বেটার স্যালারি পেলে হ্যাপি হব, বেটার জিনিস পেলে হ্যাপি, none of that is true. I think happinessটা ভিতরে আমাদের। So the sooner you realize that, the easier it becomes to make decisions for yourself without thinking যে ও কি মনে করবে, সোসাইটি কি বলবে, আব্বু আম্মু কি চিন্তা করবে। None of that matters. লাইফটা কিন্তু আমার নিজের। You have no idea আমার আব্বু আম্মু আমাকে কতবার বাধা দিছে in the decisions that I made last 2-3 years এ। But আমি জানি যে আমাকে কি করতে হবে। I think you are going through a big change because one is like like এটা হচ্ছে কি ডেফিনেটলি পার্সোনাল লাইফে, রিলেশনশিপে, লাইক বাচ্চা এখনো ছোট, লাইক ইউ আর বিল্ডিং ইউর বিজনেস, রাইট, এন্ড আরো অনেক কিছু করার আছে, মানে শেষ নাই, রাইট। বাট এই যে 20-year-old এর জন্য এটাই অ্যাডভাইস যে এক্সটার্নাল ভ্যালিডেশন খোঁজা বন্ধ করতে হবে। আমার মনে হয় কি এটা এক্সটার্নাল ভ্যালিডেশন একটা কারণ হচ্ছে আমরা উই আর টু মাচ ইন সোশ্যাল মিডিয়া, রাইট। আমার বিজনেস কিন্তু সোশ্যাল মিডিয়া, তোমারও, রাইট, ইউ কান্ট ডিনাই দ্যাট। না আমি বলতেছি কেন, কারণ হয় কি আমরা অলওয়েজ কম্পেয়ার করতেছি সোশ্যাল মিডিয়াতে আরেকজনের লাইফ দেখে, অটোমেটিক চলে আসে। আর জেনারেল পপুলেশনের জন্য এটা আরো মানে বিশাল বড় একটা এফেক্ট হয়, ওদের ব্রেইনসের উপর বলো, ওদের মাইন্ডসেটের উপর বলো, ওদের চিন্তা ভাবনার উপর একটা এফেক্ট হয়। আমি কিন্তু অত এফেক্টেড হই না সোশ্যাল মিডিয়া দেখলে, বিকজ ইউ আর লাইক ইউ আর ফিজিক্যালি হেলদি, ইউর বডি ইজ হেলদি, ইউ আর কিপিং ইউর মাইন্ড হেলদি। সোশ্যাল মিডিয়া ইজ নট রিয়েল। আমি তোমাকে আমার বেস্ট ডেটা দেখাবো, কাইভান যেদিন শুয়ে কাঁদতেছে, চিৎকার করতেছে, আমার সারা দিনটা উল্টা পাল্টা হয়ে যেতেছে, ওইটা কিন্তু আমি দেখাচ্ছি না। রাইট, sometimes I talk about it, but ওটা তুমি দেখতেছো না, রাইট। তুমি দেখতেছো নাজিয়া বসে has a perfect life, single mother, strong woman, হ্যাঁ, ওয়ার্কআউট করতেছে, there's so much underneath all of that, রাইট। আপু, আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে what's the impact you want to have in this world? I want to teach people to make fitness a part of their life. That's the impact I want to have. তুমি আমরা যদি আরো নেক্সট টাইম বসি আমরা ট্রেনার্স নিয়ে কথা বলবো, রাইট। I want to leave a legacy আমার দেশে স্পেশালি, বিকজ বিদেশে সবাই করতেছে এটা। বিদেশে গিয়ে আমি এমন কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবো না যেটা ইজ নট অলরেডি দেয়ার, বাট আমার দেশে একটা বিশাল বড় গ্যাপ আছে, and I'm a woman. I want to work for women. I want to help them realize the importance of looking after their mind, health, body. That's the impact I want to have. Love that. Thank you. You know, আমি কেন হচ্ছে অনেক রিলেট করতেছি, বিকজ ফর মি আই ওয়ান্ট টু লিভ এ লেগেসি টু। কারণ আমি যখন আমার লাইফের দিক তাকাইছি, আমি অনেক কিছু এত স্ট্রাগল করছি। আই নেভার হ্যাড এ কোচ বা মেন্টর ইন মাই লাইফ,
হ্যাঁ সেইটা যখন আমি তখন ভাবতাম যে আচ্ছা আমার যদি কেউ থাকতো, হ্যাঁ লাইক হ্যাভ ইউ সিন কারাতে কিড? হ্যাঁ আমার মনে হতো আচ্ছা আমাকে যদি এরকম মাস্টার মিয়াগি থাকতো আমি আইল বি সুপার হ্যাপি, রাইট? সো আমি যখন ওই ফেজটা পার করে আসলাম এবং আমাকে এক্সারসাইজ হেল্প করছে, আমাকে মেডিটেশন হেল্প করছে, আমাকে বুকস হেল্প করছে, লেটার অন আমি আরও অনেক মেন্টর পাইছি যখন আমি রেডি হয়েছি, রাইট? সো আমার মনে হয় কি এইরকম একটা কমিউনিটি আমি বিল্ড করতে চাই এখানে, হ্যাঁ যেইখানে মানুষ মনে হয় না যে আচ্ছা আমি একা আছে, যেটা আমরা অনেক সময় ফিল করছি একসময়, রাইট? যে আচ্ছা আমার মতো কেউ নাই। এবং মানুষ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, লাইক ইটস এ টুল, ইটস এ পাওয়ারফুল টুল, রাইট? যে যেভাবে ইউজ করতে চাই। সো যেহেতু মানুষ ওইখানে আছে, সো আমিও আপনার সাথে ওইখানে খুবই রিলেট করতেছি। আই থিঙ্ক উই আর ইন দ্য সেম জার্নি, ঠিক আছে? এন্ড লাইক উই আর জাস্ট স্টার্টিং আউট, different boats, but we're heading towards the same destination. আর আমার মনে হয় কি, আর এখানে আরেকদিন আমরা আলোচনা করবো, যেদিন আমরা ট্রেনারদের নিয়ে আলোচনা করবো, কারণ লাইক উই আর দ্য সেম টিম, রাইট? আমরা অনেক সময় যেটা করি যে আমরা মনে করি আচ্ছা ওর সাথে কম্পিট করতে হবে, আসলে কিন্তু এরকম কিচ্ছু না। আমি এটা বুঝি না, জানো, এটা খালি ট্রেনার না, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আছে, রাইট? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেয়ার সো মাচ comparison and jealousy, বলবো এটাকে জেলাসি বলা যায়। Jealousy, it's just complete jealousy. একটা you make this competition in your head, right? And মানুষ কিন্তু they add fuel to the fire. তোমার সারাউন্ডিংস খুব ইম্পর্টেন্ট বৃত্ত। আমাকে অনেক কিছু বলে about people that I associate with, কোনো নাম নিব না, কোনো ডিটেলসে যাব না, বাট এটা যদি একটা নর্মাল মানুষকে কেউ বলে, সে অটোমেটিকলি চিন্তা করবে ও আমি কি তাহলে ভালো না, ও কি আমার থেকে বেটার, এরকম কিছু থটস বা কনভারসেশনস থেকে আমাদেরকে অনেক দূরে, রাইট? এই জন্যই কিন্তু আমি পডকাস্টে চিন্তা করতেছি আমি সবাইকে ডাকবো, সবার সাথে কথা বলবো, কারণ টু বি অনেস্ট আমরা বেশি দিন বাঁচবো না, খুবই কম টাইমের জন্য আসতেছি, কবে চলে যাব ইউ নেভার নো। যে সো এইখানে এরকম কম্পিটিটিভ মাইন্ডসেট রেখে, স্পেশালি দ্য আনহেলদি কম্পিটিটিভ মাইন্ডসেট রেখে, এবং আমরা যদি এরকমভাবে আরেকজন নামে কথা বলি, হ্যাঁ, এবং স্পেশালি নিজের দিকে খেয়াল না করি, সো আমরা এখানে যেটা বললাম, সো আমি বললাম আপনি যখন জিজ্ঞাসা করছিলেন আজকে যে কেমন আছে, আমি বললাম না যে প্রতিদিন যখন সুন্দর একটা মেসেজ পাই যে ভাইয়া আপনার এটা পড়ে এটা শুনে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, বা হোয়াট এভার দ্যাট ইজ, ইট ফিল সো গুড। এবং আমার মনে হয় কি এইটা আমি আরও শেয়ার করতে চাই মানুষের সাথে, রাইট? এবং সেইখান থেকে কিন্তু পডকাস্ট তৈরি করা, এবং লিটারেলি আপু আমি একা গ্রো হইতে চাই না, আমি সবাইকে নিয়ে গ্রো হইতে চাই, কারণ এখানে এত বড় একটা কমিউনিটি আছে যারা এখনো জানে না যে বেনিফিটস অফ বিং হেলদি, বেনিফিটস অফ বিং লাইক ফিট। এবং আমি স্পেশালি আপনিও এক্সপিরিয়েন্স করছেন যে হেলদি থাকলে, ফিট থাকলে মানে এটা কত বড় ব্লেসিং, মানে unimaginable একটা blessing, right? So yeah, it's like one of the pillars of our lives. Absolutely. So and লাস্টে যে কথা বলতে চাই, নাজিয়া আপু, থ্যাঙ্কস ফর কামিং। I want to do this like many more times, inshallah we will, and I'm doing this podcast like it's a long term game for me, and to do this for the rest of my life. Absolutely. And definitely thank you for having me. আমি অনেক নার্ভাস ছিলাম, আসলে I was thinking কি নিয়ে কথা বলবো আমরা, but I know that we share the same passions and the same mindsets. So I knew that once we get into the flow, we would talk about very educational, maybe useful, important things. Right. And for me, like আমি যখন অন্য কারো ফিটনেস কোচের সাথে কথা বলি, ট্রেনারের সাথে কথা বলি, আমি বোঝার চেষ্টা করি সে তার লাইফে কোথায় স্ট্রাগল করতেছে, সে তাকে কোথায় আমি হেল্প করতে পারবো কিনা। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই কমিউনিটি এত ছোট, আমরা যদি প্রফেশনটাকে একটা নেক্সট লেভেলে নিতে না পারি, কারণ অনেক ছেলে মেয়ে আসতে পারে আরো, তাই না? আমাদের দেখে কিন্তু আরো অনেকে শিখবে। কারো যদি মনে কর ছোটরা জুনিয়ররা যদি দেখে যে এই বড় ভাই বোনদের ভিতরে মনে কর ওইরকম মাইন্ডসেট নাই, সবাই এরকম একটু দূরে থাকে, তারা কিন্তু ওই কনফিডেন্সটা পাবে না এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য, রাইট? অ্যান্ড টু বি আমার যেটা মনে হয় কি উই আর অলসো বিল্ডিং দিস ইন্ডাস্ট্রি আপ, রাইট? তো সেইখানে আমাদের অনেক কিছু করার সুযোগ আছে, এই জন্য আমরা পডকাস্ট করি, আমরা ব্লগ করতেছি। আই এম লাভিং ইউর ব্লগস। ঠিক আছে, it's an experiment. Obviously, like I said, I'm trying to explore different areas of work where I can leave a legacy. So this is how I feel like আমাদের এগুলাই করা উচিত, we should make meaningful content. এত কন্টেন্ট দিয়ে ভরে গেছে পুরো ইন্টারনেট, right? we should be pioneers contributing to it, যেখানে আমরা আরো রাইট কন্টেন্ট প্রোডিউস করতেছি যেটা মানুষের ভ্যালু দিচ্ছে, রাইট? সো নাজিয়া আপু, থ্যাঙ্কস ফর কামিং। Thank you for having me, Brito. Yes, and let's do this again. Absolutely. Okay. So hey everyone, thanks for watching this show, and আমরা আরো অনেকবার নাজিয়া আপুকে আনতে চাই, and yeah, so this is the first time. I think আরো সামনে আরো অনেক এরকম হবে।
বাট আপনারা যারা এই শোটা দেখছেন, যাদের ভালো লাগছে সবাই লাইক দেবেন, শেয়ার করবেন এবং প্লিজ 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 আমাদের একটা কমিউনিটি আছে বেঙ্গল ফিটনেস ট্রাইব, আপনি দেখবেন আমাদের কমেন্ট সেকশনে আছে অথবা আমাদের ক্যাপশনে আছে, ওখানে জয়েন করুন, আমাদের সাথে কনভারসেশনে যোগ দিন। আমাদের যে মুভমেন্টটা চালু করছি বাংলাদেশে, যেটা আমরা ফিটনেস নিয়ে মানুষের কাছে পৌঁছাইতে চাই, আরও হেল্প করতে চাই, নাজি আপু আমাদের সাথে আছে। সো আমাদের খুব ভালো লাগবে যে মানুষ এটা নিয়ে আগ্রহ আছে, মানুষ কাজ করতে চায়, আমাদের কথা শুনতে চায়, সো আমরা আরও ইন্সপায়ার্ড হব, রাইট? সো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই বাই।